প্রথম কথা হচ্ছে এরকম থাকলে তোমাকে একটা বললো ধরতে, তুমি ধরলে, যে কোনো একটা ধরে কিছু না বললে তোমার কাজ হচ্ছে, যদি কিছু নাও জিজ্ঞেস করে চুপ করে ধরো তোমার দিকে তাকিয়ে আছে এক্সামিনার, তুমি অ্যানাটমিক্যাল পজিশনে ধরে জিনিসটা কি সেটা বলতে হবে। হ্যাঁ, তুমি তাহলে আমাদের লাংসের এটা দেখলেই বোঝা যাচ্ছে লাংস কেন লাংস। প্রথম কথা হচ্ছে কালার, শেপ, এগুলি দেখলেই বোঝা যাচ্ছে। তারপরে হাত দিয়ে দেখলে সফট, স্পঞ্জি, প্লাস হাইলাম, এগুলি দেখলেই লাংস বোঝা যাচ্ছে। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে সাইড ডিটারমিনেশন কিভাবে করি আমরা, কি থিওরি, অ্যাবাভ বিলো, নোন বাই, কি কি ভাবে প্রত্যেকটা সাইড করতে হয়, কি শিখিয়েছি, কি শিখিয়েছি, যে কোনো বোনস হোক ভিসেরা হোক কিভাবে, হ্যাঁ কি ডিকটামটা কি, anterior posterior known by, above below known by, and lateral medial will tell the side. Superior inferior known by eta, above anterior posterior known by eta, and lateral medial will determine the side. তাহলে কি করে আমরা জানবো? above below খুবই সহজ, apex and base, concave base below, এটার এটা এপেক্স, এটা বেস, বিলো, ফর অ্যান্টিরিয়ার পস্টেরিয়ার। অনেকে বলে যেভাবেই হোক কোনো ফিশার দেখে, লোভ দেখে লাংসের সাইড ডিটারমিনেশন করবেন না। আমরা জানি 3টে লোভ আছে লাংসের, রাইট লাংয়ের, 2টো লোভ লেফট লাংয়ের, কিন্তু ওটা দেখে কখনোই সাইড ডিটারমিনেশন করবে না, ভুল হবে, হতে পারে। তাহলে কি দেখে? অ্যান্টিরিয়ার পস্টেরিয়ার। অ্যান্টিরিয়ার বর্ডারটা হচ্ছে শার্প আর পস্টেরিয়ার বর্ডারটা হচ্ছে রাউন্ড। এটা এরকম হবে না, তাহলে অ্যান্টিরিয়ার শার্প বর্ডারটা পেছনে চলে যাচ্ছে, সুতরাং এইটা। এরপরে ল্যাটারাল মিডিয়াল, মিডিয়ালে হাইলাম থাকবে, ল্যাটারালি রিপসের ইমপ্রেশন, এন্ড ইট উইল টেল দ্য সাইড, রিপসটা যেদিকে এদিকে, রাইট সাইড। খুব সহজ। এবার এইটা তোমরা বলো, আমি ধরছি, এবার তোমাদের দিক করে ধরছি, তাহলে তোমাদের বলতে সুবিধা হবে। বলো অ্যাভাব বিলো কি করে? এপেক্স অ্যাভাব, বেস বিলো। অ্যান্টিরিয়ার পস্টেরিয়র যদি এরম ভাবে ধরি, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের দিকে, তুমি ধরছো কিন্তু এটা, আমি ধরছি না। কেমন? এপেক্সটা কোথায় গেল? এই যে, এটা কি ঠিক আছে? তুমি ধরছো, তুমি ধরছো, আমি ধরছি না, কিন্তু তুমি ধরছো, ঠিক আছে? নয় কেউ ধরে বলো, ধরবে? ধরো, ধরে বলো। শুধু ক্লাসে এসে মাথা নাড়লে হবে? হয়নি, ধরো। হ্যাঁ, হ্যাঁ, ওই ঠিক আছে, ঠিক আছে, রাইট। তাহলে এটা কোন সাইডের হলো? লেফট সাইড। অ্যান্টিরিয়ার বর্ডার কোনটা? কেন অ্যান্টিরিয়ার? এটা শার্প। তুমি ধরো, এই তুমি ধরো, এই এটা ধরো, অ্যানাটমিক্যাল পজিশনে ধরো সবাই। ঠিক আছে, তুমি ধরো, তুমি ধরো। কোন হাতে? সেই হাতে ধরবে। হ্যাঁ, ওটা তো ঘুরে গেল। অ্যান্টিরিয়ার বর্ডারটা অ্যান্টিরিয়ারে রাখো। তুমি ধরো, অ্যান্টিরিয়ারটা অ্যান্টিরিয়ার করো। হ্যাঁ, ঠিক। এই একে দাও। ঠিক আছে, তুমি ধরো। তুমি ওকে দাও, পেছনে দাও, উল্টে দাও, উল্টো করে দাও, ওকে হাতে দাও, উল্টো করে দাও। ধরো। হ্যাঁ, ঠিক, ওকে দাও।
ঠিক আছে, তুমি ধরো, এই তোমরা ওটা ধরো, এই ধরো, হ্যাঁ ঠিক আছে। এবার তোমরা ওটা এক্সচেঞ্জ করো, ওটা ওকে দাও, এদিকে এটা দাও, দেখি হয়নি। দাঁড়াও দাঁড়াও, ওকে ধরতে দাও। আরে অ্যাভাব বিলোটা বড়, এপেক্স কোনটা? বাস, এবার অ্যান্টিরিয়ার পস্টেরিয়র কোনটা? হয়নি তোমার ধরা। অ্যান্টিরিয়ার বর্ডারটা শার্প, ওটা শার্প বর্ডার, তাহলে অ্যান্টিরিয়ার রাখো, শার্পটাকে। ওর দিকে তাকাচ্ছ কেন? তুমি করো, শার্প বর্ডারটা কোথায়? হ্যাঁ, তাই শার্প বর্ডারটা সামনের দিকে করো। হ্যাঁ, কোনোদিন না ধরলে এই হয়, হয়নি এখনো। ওই হাতে ধরো, হ্যাঁ এইবারে হয়েছে। এটা কোন হাত? লাংস, রাইট লাং, তুমি ধরো, রাইট লাংস, ঠিক আছে, তুমি তো ধরেছো। ধরো ধরো, আরেকবার ধরো। তাহলে এবার লাংস, এবার দুজন ধরুক, তারপরে শেষ। এই দুজন ধরতে দাও, এই একটা লাংস ওদের দাও, দুটো লাংস ওদের দাও। একে বোঝাও তো, এদিকে এদিকে, ও পারবে না। কে আসবে? এই তুমি এসো দেখি, তুমি বোঝাও তাহলে দুজনকে, একে বোঝাও, একে ধরা শেখাও, এদিকে আসো, ধরা শেখাও, ওকে ধরা শেখাও। হ্যাঁ দেখি, হ্যাঁ তাহলে ওকে বলো, ওকে বলো অ্যান্টিরিয়র বর্ডারটা কোথায়। ওরম ভাবে নয়, একদম ওপর থেকে নিচে। অ্যান্টিরিয়র বর্ডার হচ্ছে একদম এইটা, এই যে এটা হচ্ছে অ্যান্টিরিয়র বর্ডার, এইটা। তাহলে এইটা অ্যান্টিরিয়র সাইডে থাকবে, এটা একটু অন্যরকম আছে, এটা অ্যান্টিরিয়র, এইটা পস্টেরিয়র, এটা হচ্ছে এপেক্স, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে মিডিয়াল, এটা হচ্ছে ল্যাটারাল। এবার তুমি ধরো, এরম ভাবে না, দাও ধরো এবারে, দাঁড়াও, ধরতে দাও। অ্যান্টিরিয়র তোমার, হ্যাঁ কোনটা অ্যান্টিরিয়র বর্ডার? এইটা, এই যে বর্ডার হচ্ছে সরুটা, কোনটা পস্টেরিয়র বর্ডার? এইটা। এপেক্স কোথায়? এইটুকুনি। এপেক্স দেখানোর নিয়ম হচ্ছে ফার্স্ট রিবের ওপরের জায়গাটা হচ্ছে রিব, রিবটা ল্যাটারালি থাকে। ও ধরেছিল এইরকম, এরম নয়, এই রকম। এই যে রিবস, এই আঙ্গুল দিয়ে একটা রিবস করতে হবে, ফার্স্ট রিব, তার ওপরের জায়গাটা হচ্ছে এপেক্স। এরম ভাবে দেখিয়ে বলতে হবে এটা এপেক্স। এই যে দুটো মুভমেন্ট হবে, একবার হাতটা ধরবে, ধরিয়ে এইখানটা দেখাবে এপেক্স। এই ফার্স্ট রিবটা তোমাকে বানাতে হবে, এই যে গ্রুভ আছে, এই গ্রুভটার মধ্যে ফার্স্ট রিবটা রাখতে হবে। সুতরাং অ্যানাটমিক্যাল পজিশনে না জানলে এটা পারবে না। এটা খুব জিজ্ঞেস করবে, এপেক্স দেখাও, তাহলে এটা হচ্ছে এপেক্স। বেস কি? এইটা হচ্ছে বেস। তাহলে আবার দেখো, বর্ডার, অ্যান্টিরিয়র বর্ডার, পস্টেরিয়র বর্ডার, বর্ডার বর্ডারটা হচ্ছে রাউন্ড, ইনফিরিয়র বর্ডার পুরো গোল করে দেবে। ইনফিরিয়র বর্ডার মানে আঙ্গুল এরম ঘুরবে, ভালো করে লক্ষ্য রাখো, এরম ভাবে আঙ্গুলটা ঘুরবে, এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। অ্যান্টিরিয়র বর্ডার, পস্টেরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার। ল্যাটারাল সারফেস, এরম ভাবে হাতটা ঘুরবে, এই দেখানোর উপরেই নির্ভর করে। মিডিয়াল সারফেস কি করে? হাইলাম আছে,
এপেক্স, বেস। সারফেস কি কি? কস্টাল সারফেস, mediastinal সারফেস, বেস বা ইনফিরিয়ার সারফেস। এগুলি কি? নেক্সট কোশ্চেন স্যার রিবস। আর উঁচু জায়গাগুলি কি স্যার? বিটুইন দ্য রিবস দেয়ার ইজ এন ইন্টারকস্টাল স্পেসের জন্য এই জায়গাটা উঁচু। আর এগুলি হচ্ছে রিবস এর ইমপ্রেশন। নেক্সট ভেরি কোশ্চেন আসবে, হাউ মেনি রিবস কাম ইনটু রিলেশন? কিভাবে বলতে হয় এটা অ্যান্সারটা? হাউ মেনি রিবস ইন দ্য রাইট লাং অর ইন দ্য লেফট লাং কামস ইনটু রিলেশন? কিভাবে বলতে হয়? অ্যান্সারটার একটা ট্রিক্স আছে, এইভাবে বলতে হয়। বলো। মিড ক্লেভিকুলার লাইন আপার 6 ribs, mid axillary line plus 2 upper 8 ribs, আর posteriorly upper 10 ribs, posterior scapular line। তাহলে কি? আপার 10 ribs, 6, 8, 10 এরকম ভাবে বলতে হবে না স্যার 6 ribs, স্যার 8 ribs। নো স্যার, at mid clavicular line আপার 6 ribs, লাংসটা হচ্ছে এরকম ভাবে গেছে। in mid axillary line upper 8 ribs and posterior scapular line, যেটা inferior angle of scapula দিয়ে গেছে, upper 10 ribs। এইগুলিতেই নাম্বার ওঠে। তাহলে এইটা শিখলাম, সারফেস বর্ডার অ্যান্টিরিয়র পস্টেরিয়র। তারপরে নেক্সট কোশ্চেন করবে হাইলাম দেখাও। স্যার এটা হচ্ছে হাইলাম। এরপরে তো বুঝতেই পারছো নেক্সট কোশ্চেন কি টার্গেট হচ্ছে, রিলেশনগুলি বলো। রাইট লাঙে একরকম, লেফট লাঙে একরকম। রাইট লাঙে কি? এপ আর্টারিয়াল, মনে রাখবে তিনটে হচ্ছে কমন। ওপরে পালমোনারি আর্টারি, তারপরে প্রাইমারি ব্রঙ্কাস, ইনফিরিয়ার পালমোনারি ভেন, বা অত মনে না থাকলে পালমোনারি ভেন, ওপর থেকে নিচে। কি কি? পালমোনারি আর্টারি, ব্রঙ্কাস, ভেন। পালমোনারি আর্টারি, ওই ভাই আমার বঙ্কা বঙ্কা আবার ভাই গুলিয়ে যাবে পরীক্ষায়, হ্যাঁ, তখন মনে হবে গন্ডগোল হচ্ছে কোথাও। তার চেয়ে এরকম ভাবে মনে রাখবে, লেফট লাঙে হচ্ছে পালমোনারি আর্টারি, প্রথমে লেফটটা মনে রাখবে, পালমোনারি আর্টারি, ব্রঙ্কাস, ভেন, পালমোনারি ভেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনফিরিয়র পালমোনারি ভেন, মনে রাখার দরকার নেই, পালমোনারি ভেন। রাইট লাঙের ক্ষেত্রে শুধু আর্টারির ওপরে আরেকটা ব্রঙ্কাস বসিয়ে দেবে, এপ আর্টেরিয়াল ব্রঙ্কাস বা এপি আর্টেরিয়াল ব্রঙ্কাস। কারণ রাইট লাঙের ক্ষেত্রে ব্রঙ্কাসটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, মাঝখানে, হ্যাঁ, মাঝখানে পালমোনারি আর্টারিটা থাকে। তাহলে রাইট লাঙের ক্ষেত্রে রিলেশন কি? এপ আর্টেরিয়াল ব্রঙ্কাস, পালমোনারি আর্টারি, মেইন ব্রঙ্কাস, পালমোনারি ভেইন। আর অ্যান্টিরিয়র পস্টেরিয়র দুটোরই এক। কেমন? কি কি? ভেইন, সুপিরিয়র পালমোনারি ভেইন, এই তারপরে ব্রঙ্কাস, আর হচ্ছে না ভুল বললাম, আর্টারি অ্যান্ড ব্রঙ্কাস, উল্টো বললাম, ভাই আমার ব্রঙ্কা, হ্যাঁ ঠিক, ভাই, হ্যাঁ ভাই আমার বঙ্কা, হ্যাঁ, ভেইন, আর্টারি, ব্রঙ্কাস ছেড়ে গেল, এইটা হয়ে গেল। এরপরে বুঝতেই পারছো কোশ্চেন আসবে, নেক্সট কোশ্চেন আসবে, এরপরে তোমার প্লুরার দিকে কোশ্চেন চলে যেতে পারে, ওটা পরে আসছি। এরপরে কোশ্চেন আসবে, বুঝতেই পারছো এগুলি কি? রিবস দিয়ে কোশ্চেন আসছে, কটা রিবস আছে, কি আছে, সেই আছে। ইনফিরিয়র সারফেসের রিলেশন কি? স্যার এটার নিচে ডায়াফ্রাম রয়েছে, ডায়াফ্রামের নিচে রাইট সাইডে রয়েছে রাইট লোব অফ দ্য লিভার, আর লেফট লাংসের নিচে কি রয়েছে? লেফট লোব অফ দ্য লিভার অ্যান্ড স্প্লিন, অ্যান্ড অনেক সময় স্টমাক। হয়ে গেল। ওটা ঝামেলা নয়, ঝামেলা হচ্ছে এইটা, যেটার জন্য এক্সামিনাররা বসে থাকে, এই মিডিয়াল সারফেসের রিলেশন। এটাকে আরেকটা নাম কি? মেডিয়াস্টিনাল সারফেস। কারণ এই দুটোর মাঝখানেই মেডিয়াস্টিনামটা থাকে, মেডিয়াস্টিনাল সারফেস। এটাকে জানতে গেলে এটা প্রথম কথা জানতে হবে রিলেশন, আমাকে লাংসটাকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরে কোন লাংস বার করতে হবে। এটা কি লাংস? রাইট লাং। রাইট লাং এলে
প্রথমেই যেটা ডিপ ইমপ্রেশন, এই যে প্রথমেই টার্গেট করবে হাইলামটা, হাইলামকে বেস করেই সবকিছু হবে। এই যে ডিপ ইমপ্রেশন, এইটা, এটা হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন। নেক্সট কোশ্চেন আসবে, ইফ ইট ইজ এ রাইট লাং, কি কি চেম্বারস অফ দ্য হার্ট কামস ইনটু রিলেশন? কি আছে? রাইট অ্যাট্রিয়াম, রাইট অরিকল, রাইট ভেন্ট্রিকল। রাইট অ্যাট্রিয়াম, রাইট অরিকল, রাইট ভেন্ট্রিকল। তারপরে জিজ্ঞেস করবে এইটা কি, এটা এই যে কার্ভ হয়ে আছে, কার্ভ সুপিরিয়র ভেনে কিরকম কার্ভ থাকে, আর্চ অফ অ্যাজাইগোস ভেইন। এই কার্ভটার হচ্ছে, এই দেখো কার্ভ, এটা হচ্ছে আর্চ অফ অ্যাজাইগোস ভেইন। খুব কঠিন জিনিস ধরবে না। এরপরে দুটো জিনিস ইম্পর্টেন্ট, হাইলাম, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস। এই আর্চ অফ অ্যাজাইগোস ভেইনের সামনে একটা ইমপ্রেশন আছে, দেখো কেমন, এই যে এইটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা উইথ কন্টিনিউশন অফ দ্য ব্রেকিওসেফালিক ভেইন, রাইট ব্রেকিওসেফালিক ভেইন। এই যে এটা হচ্ছে আর্চ অফ অ্যাজাইগোস ভেইন। আর্চ অফ অ্যাজাইগোস ভেইন কোথায় ড্রেন করে? সুপিরিয়র ভেনা কেভাতে। আর্চ অফ ভেইনটা ড্রেন করে, তাহলে এই যে গিয়ে এই দেখো, এইটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভার ইমপ্রেশন। আচ্ছা, এখানে একটুখানি জিনিসটা বোঝাই, তাহলেই বুঝতে পারবে। এইটা হচ্ছে ব্রেকিওসেফালিক ভেন রাইট, এটা হচ্ছে লেফট, এই হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, এই হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। এই হচ্ছে ব্রেকিওসেফালিক ভেইন। কেমন? অ্যাসেসমেন্ট সবকটা পার্টি থাকবে, তার জন্য আমি রিভিশন করছি। এই রিভিশন শুধু ইন্টারনাল অ্যাসেসমেন্ট নয়, ফাইনালের জন্য রিভিশন, কারণ তোমাদের পরীক্ষার আগে নতুন ব্যাচ চলে আসবে। সুতরাং বুঝতে পারছো রিভিশনের আর সময় পাবে না, এটা খেয়াল রাখবে। তোমাদের যখন পরীক্ষা হবে নতুন ব্যাচ চলে আসবে। বলো, সুপিরিয়র ভেনা কেভা ফর্মেশন কিভাবে হয়? এই ছবিটা দেখো, রাইট অ্যান্ড লেফট ব্রেকিওসেফালিক ভেন। রাইটটা হচ্ছে স্ট্রেট আর লেফটটা এরম ভাবে জয়েন করে, এই যে। আর এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে রাইট, এই হচ্ছে লেফট, আর এই হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা। সুতরাং এটা কোনটা গেল? এই ওটা দাও। সুতরাং এইটা হচ্ছে ব্রেকিওসেফালিক ভেইন, আর নিচেরটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভার ইমপ্রেশন। কেমন? আচ্ছা, আর কি ইমপ্রেশন আছে এখানে? কার্ডিয়াক বললাম, ঠিক তার আগে একটু ব্রেকিওসেফালিক আর্টারির ইমপ্রেশন থাকে, রাইট ব্রেকিওসেফাল। আচ্ছা, নেক্সট হচ্ছে আর কি থাকে? ঠিক হাইলামের এইখানটায়, এখানে ইসোফেগাসের ইমপ্রেশন থাকে। সরি, এই জায়গাটায়, রাইট সাইড তো, লেফট সাইডে ডিভিশন করে, এইখানটায় থাকে ইসোফেগাসের ইমপ্রেশন। কেমন? আর বেশি কিছু এখানে জানার দরকার নেই। আর নিচে এই হাইলামের পোস্টো ইনফিরিয়ার, এই জায়গাটায় থাকে ইনফিরিয়ার ভেনা কেভার ইমপ্রেশন। আবার রিপিট করছি খুব ভালো করে, এবার সবাই লক্ষ্য রাখো। কি কি এখানে ইম্পর্টেন্ট ইমপ্রেশন যেটা জিজ্ঞেস করবে? এইটা জিজ্ঞেস করবে, কার্ডিয়াক ইমপ্রেশন। আর এইটা তো অবশ্যই জিজ্ঞেস করবে, আর্চ অফ অ্যাজাইগোস। এইটা জিজ্ঞেস করবে, ব্রেকিওসেফালিক ভেইন, এবং তার নিচটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, আর এই জায়গাটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা, আর মাঝখানে হার্টটা, মানে অ্যাট্রিয়ামটা, ভেন্ট্রিকল অ্যাট্রিয়াম। আর অ্যাট্রিয়ামের এখানে এটা ওপেন করছে, এই হচ্ছে অ্যাট্রিয়াম, কিছুটা এইদিকে ভেন্ট্রিকল। ফলে অ্যাট্রিয়ামের এখানে ইনফিরিয়র ভেনা কেভা নিচ থেকে, সুপিরিয়র ভেনা কেভা ওপর থেকে রাইট অ্যাট্রিয়ামে ঢুকছে। বুঝতে পেরেছো তো? তাহলে এটা হচ্ছে অ্যাট্রিয়াম,
আর্চ অফ অ্যাজাইগোস ভেইন, ব্রেকিওসেফালিক, রাইট ব্রেকিওসেফালিক ভেইন, আর নিচটা হচ্ছে সুপিরিয়র ভেনে কেভা, আর ঠিক এই জায়গাটা হচ্ছে ইনফিরিয়র ভেনে কেভা, এইখানটা হচ্ছে ইসোফেগাস, কেমন? আর এইখানটায় একটুখানি ইমপ্রেশন ব্রেকিওসেফালিক আর্টারি, আর এই জায়গাটা একটু ট্র্যাকিয়া থাকে, ট্র্যাকিয়ার ইমপ্রেশন, ইসোফেগাসের ঠিক আগে ট্র্যাকিয়া। তবে ট্র্যাকিয়াটা মোর লেফটে বেশি দেখা যায়, ঠিক আছে। এইটা গেল রাইট। এবার লেফটের মিডিয়াস্টিনাল সারফেস, লেফটের মিডিয়াস্টিনাল সারফেসের খুব ডিপ কনকেভ ইমপ্রেশন, এইটা কার্ডিয়াক ইমপ্রেশন। কি কি দেয়? লেফট অরিকেল, লেফট ভেন্ট্রিকেল অ্যান্ড রাইট ভেন্ট্রিকেল, ভালো করে বোঝো, লেফট সাইড কিন্তু একটু রাইট ভেন্ট্রিকেলের পার্ট ঢুকে যায় এখানে। কি কি ইমপ্রেশন দেয়? লেফট অ্যাট্রিয়াম উইথ লেফট ভেন্ট্রিকেল, লেফট অরিকেল, লেফট অ্যাট্রিয়াম নয় কিন্তু, আর পার্ট অফ রাইট ভেন্ট্রিকেল। এটাই হচ্ছে এটা ট্রিক্স, লেফট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল, লেফট অরিকেল। আবার রিপিট করছি, লেফট অরিকেল, লেফট ভেন্ট্রিকেল, পার্ট অফ রাইট ভেন্ট্রিকেল, এই কার্ডিয়াক ইমপ্রেশন। এরপরে ঠিক আর্চ অফ অ্যাজাইগোসের মনে এইটা কি? এটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা উইথ ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এইটা হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এইটা হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এটা হচ্ছে ডিসেন্ডিং, আর এটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। ওখানে আর্চ অফ অ্যাজাইগোস ভেইন ছিল হাইলামকে কার্ভ করে, এটা হচ্ছে হাইলাম, এইটাকে কার্ভ করে আছে কি? আর্চ অফ অ্যাওর্টা। সুতরাং ওই দুটো উল্টে ফেলবে না, প্রথমে রাইট লেফট জেনে এই কার্ভ যেটা রয়েছে ওখানের ক্ষেত্রে এটা আর্চ অফ অ্যাজাইগোস ভেইন, এখানের ক্ষেত্রে এটা আর্চ অফ অ্যাওর্টা, এটা হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। লেফট সাইডে ইসোফেগাস দুবার ইমপ্রেশন দেয়, একবার ওপরে, একবার এখানটায় নিচে। সুতরাং এইটা হচ্ছে ইসোফেগাস, এটা হচ্ছে ইসোফেগাসের ইমপ্রেশন। আর ঠিক কার্ডিয়াকের আগে এখানে ব্রেকিওসেফালিক আর্টারিটা দেয় এই জায়গাটায়, এটা খুব একটা ভালো নেই এখানে ব্রেকিওসেফালিক আর্টারি, যেটা নেই সেটা বেশি জিজ্ঞেস করবে না, এইটাই তো দেওয়া হবে। এটা হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন, আর্চ অফ অ্যাওর্টা, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, আর এইটা তার সামনে হচ্ছে ইসোফেগাস, ইসোফেগাস মাঝখানে একটা গ্যাপ, মাঝখানে ওটা রাইট সাইডে দিয়েছিল। ইসোফেগাস লেফট সাইডে এরম বেঁকে এরম এসে আবার লেফট সাইডে ব্যাকে, বলে একবারে রাইটে দেয় আর দুবার লেফটে দেয়। এখানে একটা ইসোফেগাস ইমপ্রেশন বেঁকে গিয়ে রাইটে দিয়েছিল, রাইট বলেছিলাম না, এই যে এখানে একবার ইসোফেগাস দিয়েছিল, এটার পেছনে এটা কি হয়? ইসোফেগাসটা প্রথমে ওপর থেকে লেফট সাইডে দেয়, ঘুরে গিয়ে একটু রাইটে দেয়, গিয়ে আবার লেফট সাইডে দেয়, কেমন? তাহলে এখানে দুবার দিচ্ছে ইসোফেগাস। ইসোফেগাসের আগেই থাকে ট্র্যাকিয়া, ট্র্যাকিয়ার ইমপ্রেশন, এগুলি বুঝে নিয়ে বলতে হয়। তো ওগুলি বেশি ধরে না, ধরে কার্ডিয়াক ইমপ্রেশন, ডিসেন্ডিং আর্চ অফ, কি বললাম, আর্চ অফ অ্যাওর্টা এন্ড ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, হাইলামটা খুব ধরে। আচ্ছা, তারপরে যেটা কোশ্চেন করে, এরপর তো এগুলি তো থিওরিটিক্যাল, মানে তোমার ভিসেরাল কোশ্চেন হয়ে গেল। এবারে যেটা কোশ্চেন করে, একটা অ্যাডাল্ট এবং বাচ্চাদের লাং বুঝবে কি করে? অ্যাডাল্ট লাং তো বড় অবভিয়াসলি কোরাস, আর নিউবর্ন বা একদম ছোট বাচ্চাদের লাংস হচ্ছে পিঙ্ক থাকে। আর যত আমরা বড় হই তত কার্বন পার্টিকেলস ইনহেল করি, ফলে আমরা ব্ল্যাকিশ হয়ে যাই। এরপরে হচ্ছে একটা বাচ্চা, দুরকম ভাবে বাচ্চা মারা যায়। একটা হচ্ছে পেটে, মানে যখন রয়েছে স্টিল লিভিং বাট ইন মাদার্স উম, বার্থ হচ্ছে, মারা গেছে, ডিউরিং বার্থ মারা গেছে। তারপরে একটা বাচ্চা মারা গেছে, বার্থ হয়েছে, কেঁদেছে, তারপর মারা গেছে। তোমরা লাংস থেকে বোঝা যাবে
যে কোনটা ফিটাল ডেথ হয়েছে, কোনটা আফটার বার্থ ডেথ হয়েছে, কোনটা ফিটিসাইড, কোনটা ইনফেন্টিসাইড। ফিটাল অবস্থায় মারা গেছে কোন বাচ্চাটা, আর কোনটা জন্ম হয়ে মারা গেছে। ডায়ামিটার দুটোরই তো এক। জাস্ট একটা বাচ্চা মারা গেছে জন্ম হওয়ার 2 মিনিট পরে, একটা বাচ্চা জন্ম হওয়ার 2 মিনিট আগে বা 1 মিনিট আগে, দুটো কিন্তু টোটাল ডিফারেন্স। কিভাবে বুঝবো? মারা গেছে দুটোই, অটোপসি করবো, টেবিলে এসেছে, কিভাবে বুঝবো? ইয়ার কি করে বুঝবো? ইয়ার আছে, একটুখানি ইয়ার নিয়েছে, কিছুই না, একটা লাংসের পিস কাটবো, কেটে জলে ফেলে দেব, যদি ওটা ফ্লোটস অন ইয়া মানে লাংস টিস্যুটা যদি জলে ভেসে থাকে তার মানে ও ইয়ার নিয়েছে, তার মানে ও রেসপিরেশন নিয়েছে, ও জন্ম হয়ে শ্বাস নিয়েছে, মারা গেছে। আর যদি ডুবে যায়, একবারও শ্বাস নেয়নি, সলিড লাংস, ডুবে গেছে। সুতরাং একটা টেস্ট, ছোট্ট একটা লাং টিস্যু নিয়ে একটা টেস্ট টিউবে ফেলে দেব, যদি ডুবে যায় ফিটিসাইড, একবারও রেসপিরেশন নেয়নি, লাং ইজ সলিড, একবারও রেসপিরেশন নিয়েছে, এয়ার ঢুকে গেছে, লাং ইজ পোরাস, এয়ার রয়েছে, সুতরাং ঢুকলে জলে দিলে ওটা ভেসে যাবে। সুতরাং একটা টেস্ট করেই আমরা এটা বলতে পারি। তারপরে যেটা প্রশ্ন করবে লাংসের, রাইট লাং লেফট লাং কি করে বুঝবো? একটা তো বর্ডার দিয়ে, আরেকটা কি ফিশার দিয়ে। রাইট লাং এর কটা ফিশার? দুটো ফিশার, নাম কি? অবলিক ফিশার আর হরাইজন্টাল ফিশার। আর লেফট লাং এর অবলিক ফিশার, হরাইজন্টাল বা ট্রান্সভার্স ফিশার একই। অবলিক ফিশারটা দেখাও। অবলিক ফিশারটা দেখাও। কিভাবে দেখাতে হয়? না, নিয়ম আছে, ভালো রেজাল্ট পাওয়ার জন্য বলছি, পাস করার জন্য নয়। হাইলাম রয়েছে, হাইলামের এটা অ্যান্টেরিয়র সাইড, এটা পস্টেরিয়র সাইড, আমি ধরেছি। এর পোস্টো ইনফিরিয়র সারফেস থেকে স্টার্ট করবে, এই যে পোস্টো সুপিরিয়র, সরি, এই হাইলামের ফিশারটা এখান থেকে স্টার্ট করবে, আর বলতে বলতে যাবে, এখান দিয়ে স্টার্ট করলো, দেন ইট কোর্সেস অ্যালং দ্য ফিফথ ইন্টারকস্টাল ফিফথ রিব, এরম ভাবে অবলিকলি যাচ্ছে, গিয়ে কাট, কোথায় গেল, হ্যাঁ এই যে যাচ্ছে, কাট দ্য অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড কামস টু এন্ড ইনটু দ্য অ্যান্টেরো-ইনফিরিয়র সারফেস অফ দ্য হাইলাম। হাইলাম থেকে শুরু করলো, আবার প্রায় হাইলামের কাছে গিয়ে শেষ হলো। এই যে এখান থেকে শুরু করতে হবে, পেছন দিকে, ওপরের দিক থেকে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই আবার হাইলামে গিয়ে শেষ করলে। এগুলি হচ্ছে ভালো মার্কস পাওয়ার জন্য এইটা। আর ট্রান্সভার্স তো এইটাই। সুতরাং তিনটে লোব, আপার, মিডিল, লোয়ার। লেফট লাঙে কটা লোব? দুটো। তাহলে কি মিডিল লোব থাকে না? থাকে। ইট ইজ সাপ্রেসড অ্যাজ কি হয় বলো, বলছো এক একজন। লিঙ্গুলা, ছোট্ট একটা পার্ট, এই যে এইটাই হচ্ছে ওর মিডিল লোবটা, এইটা, ইট ইজ সাপ্রেসড অ্যাজ লিঙ্গুলা। এই যে এটা হচ্ছে মিডিল লোব, সাপ্রেসড করে গেছে, এই যে। কিন্তু আমরা লোব হচ্ছে দুটোই, এটাকে আমরা লোব বলবো না, কারণ লোবের কোনো ফিচারই নেই, একটা ছোট্ট টুকরো আপার লোব থেকে ঝুলছে, এটার নাম কি? লিঙ্গুলা। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। কি কি ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট আছে? 10টা। লেফট লাঙেও 10টা, কিন্তু অনেক সময় 8টা থেকে 10টা ভ্যারি করে। হোয়াট ইজ ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট? এ পার্ট অফ দ্য লাং aerated by a single tertiary bronchus. বাস একটাই ডেফিনেশন, টার্মিনাল, বাস
এরকম 10টা আছে, আর এতে এতে 10টা রয়েছে। তাহলে রাইট লাং লেফট লাং এর কি তফাৎ? প্রথম কথা, রাইট লাং হচ্ছে লম্বায় বড়, কনিক্যাল। লেফট লাং চওড়ায় বড়, ছোট। রাইট লাং এর 3টে লোব, লেফট লাং এর 2টো লোব। রাইট লাং এর অ্যান্টেরিয়র বর্ডার শার্প, লেফট লাং এরও অ্যান্টেরিয়র বর্ডার শার্প। ওটা নিয়ে তফাৎ নেই। তফাৎ কি? লেফট লাং এ লিঙ্গুলা রয়েছে, রাইট লাং এ ওরম কোনো লিঙ্গুলা নেই, তার বদলে মিডিল লোব রয়েছে। রাইট লাং এ ফিশার রয়েছে 2টো, ওখানে ফিশার রয়েছে 1টা। এরপরে হচ্ছে ব্লাড সাপ্লাই। লাংসের ব্লাড সাপ্লাই কি? যদি বলে আর্টেরিয়াল না মেইন নিউট্রিয়েন্ট ভেসেলস কি লাংয়ের, কি অ্যান্সার করবে? কি অ্যান্সার করবে? বলো। পালমোনারি আর্টারি। কমপ্লিট হলো কি না? কি বাকি রইল? ব্রঙ্কিয়াল আর্টারি বাকি রইল। লাংসের 2টো জোন রয়েছে। লাংসে যদি আমরা ট্র্যাকিয়া থেকে গেলাম, ট্র্যাকিয়া হলো প্রাইমারি ব্রঙ্কাস, হলো এবার সেকেন্ডারি ব্রঙ্কাস হলো, তার যেটা লাংসে ঢুকে গেল, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি ব্রঙ্কাস। তারপরে আরো ডিভিশন, সাব ডিভিশন, এরকম 18টা 17টা ডিভিশন হলো। তারপরে হলো টার্মিনাল ব্রঙ্কাস, ব্রঙ্কিওলস। তারপরে হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওলস। তারপরে ওগুলি আরো ডিভিশন হলো, আলটিমেটলি অ্যাট্রিয়াম। তারপর হচ্ছে অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলাই। এই রেসপিরেটরি ব্রঙ্কাস, রেসপিরেটরি ব্রঙ্কিওলস থেকে শুরু হয় রেসপিরেটরি জোন। তার আগের জোনটাকে আমরা বলি কন্ডাক্টিং জোন। কারণ কেন কন্ডাক্টিং জোন? ইট সিম্পলি কন্ডাক্টস দ্য এয়ার কন্টেনিং অক্সিজেন এন্ড নাইট্রোজেন। কোনো রেসপিরেটরি এক্সচেঞ্জ হয় না, কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয় না। তাহলে কোথার থেকে শুরু হয়? রেসপিরেটরি ব্রঙ্কিওলস থেকে শুরু হয়। সুতরাং লাংসের 2টো ভাগ আছে, রেসপিরেটরি জোন আর কন্ডাক্টিং জোন। এই কন্ডাক্টিং জোনটা সাপ্লাই করে ব্রঙ্কিয়াল আর্টারি, আর রেসপিরেটরি জোনটা সাপ্লাই করে পালমোনারি আর্টারি। তাহলে আপ টু কন্ডাক্টিং জোন, আপ টু রেসপিরেটরি ব্রঙ্কিওল, ফ্রম প্রাইমারি ব্রঙ্কাস টু টার্মিনাল ব্রঙ্কিওলস, সেটা টারশিয়ারি ব্রঙ্কিওল যেটা হচ্ছে, সেইটাকে সাপ্লাই করে ব্রঙ্কিয়াল আর্টারি। তারপরে রেসপিরেটরি ব্রঙ্কাস, তারপরে অ্যাট্রিয়াম, অ্যালভিওলাই, এগুলিকে সাপ্লাই কে করে? পালমোনারি আর্টারি। এরপরে বলো পালমোনারি আর্টারি কটা? 2টো। রাইট পালমোনারি আর্টারি, লেফট পালমোনারি আর্টারি। কোথার থেকে বেরোয়? রাইট পালমোনারি আর্টারি, লেফট পালমোনারি আর্টারি, লেফট অ্যাট্রিয়াম থেকে। তাই অ্যাট্রিয়াম থেকে বেরোয়, লেফট ভেন্ট্রিকল থেকে বেরোয়। তাই কোন ভেন্ট্রিকল থেকে বেরোয়? রাইট ভেন্ট্রিকল থেকে বেরোয়, কারণ এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে তফাৎ। পালমোনারি আর্টারি ক্যারিজ ডিঅক্সিজেনেটেড ব্লাড বা লেস অক্সিজেনেটেড ব্লাড, less oxygenated blood from the heart to the lungs, where they get oxygen ultimately through the vein which contains oxygenated blood goes to the heart, left atrium. Bronchial artery কিন্তু ফুল অক্সিজেনেটেড ব্লাড নিয়ে যায়। তাহলে এটার মধ্যে তফাৎ। তাহলে কি শিখলাম? পালমোনারি আর্টারি কোথার থেকে বেরোয়? রাইট ভেন্ট্রিকল থেকে বেরোয়। এই যে সুপিরিয়র ভেনেকে বা ইনফিরিয়র ভেনেকে বা করোনারি সাইনাস, এগুলি থেকে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট অ্যাট্রিয়ামে গেল, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসবে, রাইট ভেন্ট্রিকল থেকে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডকে অক্সিজেন দিতে হবে। কারণ অক্সিজেন সব আমাদের বডির টিস্যু নিয়ে নিয়েছে, সেল নিয়ে নিয়েছে। তার জন্য লাংসে গেল, লাংসে আমরা অক্সিজেন নিচ্ছি বাইরে থেকে, সেইখানে রেসপিরেটরি জোনে সেইটা এক্সচেঞ্জ হলো, কার্বন ডাইঅক্সাইড আমরা ছেড়ে দিলাম, অক্সিজেন নিলাম। সেই অক্সিজেনেটেড ব্লাড এবারে পালমোনারি ভেইন দিয়ে লেফট অ্যাট্রিয়ামে এলো, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে এবারে অ্যাসেন্ডিং আয়োটা দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ল। তাই এরপরে বলো ব্রঙ্কিয়াল আর্টারি কটা রয়েছে? কার ব্রাঞ্চ? তোমাদের দেখলাম
ভাল লাগলো। আমি বরাবর প্রচুর ছেলে ফেসিয়াল নার্ভ লিখেছে, প্রায় সবাই ঠিকঠাকই লিখেছে, কেউ একটু বেশি ছোট করে ফেলেছে, যাকে তাও লিখেছে। আর এক একজন তো অসাধারণ লিখেছে, সত্যি অসাধারণ লিখেছে, এক একজন ছবিও ভালো এঁকেছে। এইভাবেই লিখতে হবে। এইভাবে না পড়লে তোমাদের মনে হবে আমাদের হয়ে গেছে, আমরা পারবো, কিন্তু পারবে না। বারবার লিখতে হবে, বারবার ছবি আঁকতে হবে। তাহলে বলো, ব্রঙ্কিয়াল আর্টারি তুমি সব পড়ে গেলে লাংসে, এইটা পারলে না, তোমাকে তো কোশ্চেন কটা হবে ওরাল টেবিলে, বড়জোর 2 কি 3টে কোশ্চেন, এর বেশি টাইম পাবে না। 4-5টা কোশ্চেন পাবে লাংস নিয়ে, তার মধ্যে তোমাকে বলতে হবে, না বললেই তুমি ওখানে কম পেয়ে গেলে। সুতরাং উল্টো পাল্টা পড়ে লাভ নেই, যেগুলি কোশ্চেন করবে সেগুলি থেকে পড়তে হবে, ইম্পর্টেন্ট টপিকস। যেমন এইটা যদি না পারো, যেমন পালমোনারি আর্টারিটা কোথা থেকে বেরোয় পারলে না, তোমাকে তার মানে তোমাকে প্রায় ফেল মার্কস পেয়ে গেছো ওখানটায়, কারণ ওইটা হচ্ছে গ্রস মিস্টেক, ওইখানে তোমাকে প্রায় 0 দিয়ে দিয়েছে। সুতরাং ওইগুলি ভুল করলে চলবে না। আচ্ছা, ব্রঙ্কিয়াল আর্টারিটাও ইম্পর্টেন্ট। ব্রঙ্কিয়াল আর্টারি কটা রয়েছে? রাইট লাংসে কটা লোব? 3টে লোব। লেফট লাংয়ে 2টো লোব। কিন্তু অদ্ভুত ব্যাপার, রাইট লাংসে একটা ব্রঙ্কিয়াল আর্টারি আছে, লেফট লাংসে 2টো ব্রঙ্কিয়াল আর্টারি আছে। তো এই ভুলটা, আমাদের 3টে ব্রঙ্কিয়াল আর্টারি আছে, রাইট লাংয়ে একটা, লেফট লাংয়ে 2টো। এটা যেন খেয়াল থাকে। উল্টোটা, রাইট লাং যদিও 3টে লোবস আছে, কিন্তু ব্রঙ্কিয়াল আর্টারি একটা। লেফট লাংয়ে কম লোব, 2টো লোব, কিন্তু 2টো ব্রঙ্কিয়াল আর্টারি আছে। আর রাইট লাংয়ে রয়েছে একটা। এতবার রিপিট করলাম, ভুল যেন না হয়। ব্রাঞ্চ হচ্ছে কাদের ব্রঙ্কিয়াল আর্টারি? ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। অনেক সময় লেফট সুপিরিয়র ইন্টারকস্টাল আর্টারি বা থার্ড পস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি থেকে বেরোয়। যাকে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টাটা মনে রাখলেই হবে। তাহলে ব্রঙ্কিয়াল আর্টারি কাকে দেয়? লাংসের কন্ডাক্টিং জোনকে। কি ব্লাড দেয়? অক্সিজেনেটেড ব্লাড। কার ব্রাঞ্চ? ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। কটা রয়েছে? রাইটে একটা, লেফটে 2টো। হয়ে গেল। পালমোনারি রেসপিরেশন নার্ভ সাপ্লাই হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক কি ভেগাস, সিম্প্যাথেটিক হচ্ছে আপার 4 to 5 সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, T1 to T5। এবং ওগুলি কিভাবে আসে? পালমোনারি প্লেক্সাস থেকে। হাইলামের কাছে একটা প্লেক্সাস ফর্মেশন হয় ভেগাস এবং সিম্প্যাথেটিক নিয়ে, তাকে বলে পালমোনারি প্লেক্সাস, সেখান থেকে সাপ্লাই করে। এরপরে যেটা আসবে কোশ্চেন এখান থেকে, প্লুরা। প্লুরা কি কি টাইপ অফ, কটা রকম প্লুরা আছে? 2 রকম। একটা হচ্ছে ভিসেরাল প্লুরা, একটা হচ্ছে প্যারাইটাল প্লুরা। দুটোর মধ্যে তফাৎ কি? প্রথম হচ্ছে ডেভেলপমেন্টাল। Visceral pleura is developed from splanchnopluric layer of the secondary mesoderm. Splanchnopluric, কারণ visceral pleura is a part of viscera, lungs. Lungs develop from the splanchnopluric layer. And parietal pleura is a part of the parietes, the body wall, which is developed from the somatopluric layer of the secondary mesoderm. সুতরাং এইটা কিন্তু এখন তোমরা ম্যাচিওর হয়ে গেছো, তোমরা কিন্তু এখন এমব্রায়োলজি পড়েছো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ক টাইপের প্লুরা রয়েছে? 2টো। কি কি? প্যারাইটাল এবং ভিসেরা। ভিসেরালটা তো রয়ে গেল, ভিসেরাকে কভার করে অ্যাজ এ পার্ট অফ লাংস, ওটা নিয়ে বেশি কিছু নেই। এটা রয়েছে প্যারাইটাল প্লুরা, সেটা ডেভেলপ ফ্রম স্প্ল্যাংকনোপ্লিউরিক লেয়ার অফ দ্য মেসোডার্ম। কোনটা পেন সেন্সিটিভ, কোনটা পেন সেন্সিটিভ নয়? প্যারাইটালটা পেন সেন্সিটিভ, কারণ ইট ইজ সাপ্লাইড বাই দ্য ইন্টারকস্টাল নার্ভ ফ্রেনিকাম, দে আর অল পেন সেন্সিটিভ। আর ভিসেরাল প্লিউরা ইজ সাপ্লাইড বাই দ্য অটোনমিক নার্ভ। সুতরাং এটাকে কেটে ফেললো, ভিসেরাল প্লিউরাকে কেটে ফেললো, কোনো ব্যথা আমরা পাবো না। গেল। ব্লাড সাপ্লাইও তাই, ইন্টারকস্টাল ভেসেল ওটা করে, আর ওটা করে পালমোনারি, এই হ্যাঁ পালমোনারি আর্টারি সাপ্লাই করে। নেক্সট যেটা কোশ্চেন করে,
এই প্লুরাল প্যারাটাইপ প্লুরাল সাবডিভিশন কি কি? কি কি সাবডিভিশন আছে? হ্যাঁ, কস্টাল প্লিউরা, কস্টাল প্লিউরা, মেডিয়াস্টিনাল প্লিউরা, ডায়াফ্রেমেটিক প্লিউরা, এই যে কভার করছে এরকম পাতলা মেমব্রেন দিয়ে, এইটা যেটা করছে এটাকে কি বলে? কস্টাল প্লিউরা। কারণ রিপসের কে কস্টাল বলে, রিপসের ল্যাটিন নাম হচ্ছে কস্টি, ইন্টারকস্টাল স্পেস, এই কস্টি কথাটা এসেছে রিব, সুতরাং এইটা হচ্ছে কস্টাল প্লিউরা। এইটা হচ্ছে মেডিয়াস্টিনাল প্লিউরা, মেডিয়াস্টিনামকে কভার করছে। এইটা হচ্ছে ডায়াফ্রেমেটিক প্লিউরা। একটা বাদ দিলাম, কোনটা? একটা বাদ পড়লো, সার্ভাইকাল প্লিউরা। এই এপেক্সটাকে একটা প্লিউরা চারপাশ দিয়ে কভার করে, তাকে বলে সার্ভাইকাল প্লিউরা। এপেক্স অফ দ্য লাং এর সাথে অন্য জায়গার লাংসের তফাৎ কি লোকেশনে? Apex of the lung is situated in the neck, not in the thorax. It is 2.5 centimeter above the medial end of the clavicle. কেমন? এটা হচ্ছে নেকে রয়েছে, ফলে এখানে যদি স্ট্যাব ইনজুরি হয়, নেকে স্ট্যাব ইনজুরি হয়েছে, লাংসের সাথে যেহেতু যোগ হয়েছে, এখানে নিউমোথোরাক্স হয়ে যাবে, ইয়ার ইন দ্য প্লুরাল ক্যাভিটিতে হয়ে যাবে। তার জন্য নেচার কি দিয়েছে? একটা প্রোটেক্টিভ কভারিং মেমব্রেন, স্টিফ মেমব্রেন। নাম কি ওটার? হ্যাঁ, কি না? এই এপেক্স যেহেতু নেকে রয়েছে, এইখানে কি লাংস ইজ প্রোটেক্টেড বাই দ্য রিবস অ্যান্ড ইন্টারকস্টাল মাসেলস। এই জায়গাটা তো নয়, ইন্টারকস্টাল মাসেলও নেই, রিবসও নেই, কিন্তু এটা তো লাংসের পার্ট, এখানটায় লাংস রয়েছে, কিন্তু নেচার একটা কভার্ড মেমব্রেন দিয়েছে। কি নাম এটার? সিপসনস ফাসা বা সুপ্রাপ্লিউরাল মেমব্রেন। এইগুলি জিজ্ঞেস করবে, অত সময় নেই, একটা দুটো করেই হোয়াট ইজ এপেক্সটাকে প্রোটেকশন দেওয়ার জন্য কি রয়েছে, কি ফাসা রয়েছে? স্যার সিপসনস ফাসা, সুপ্রাপ্লিউরাল মেমব্রেন। কোথার থেকে অ্যাটাচমেন্ট? অ্যাটাচ টু দ্য very good transverse process of the tip of the transverse process to inner border of the first rib. Morphologically এটা কি? It is the degenerated part of the scalenus minimus. বাহ, ভালো পড়েছে। With partly endothoracic fascia. এরপরে খুব ভালো বললে এপেক্সের একটু রিলেশন জিজ্ঞেস করবে, বিশেষ করে পস্টেরিয়র রিলেশন। অ্যান্টেরিয়র রিলেশন খুব সহজ, সাবক্লেভিয়ান আর্টারি, সাবক্লেভিয়ান ভেন রয়েছে। পস্টেরিয়র রিলেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। চেইন পুলিং এ নেইল। চেইন মানে কি? মিডিয়াল টু পস্টেরিয়র রিলেশন অফ দ্য এপেক্স। এই এপেক্স এর পেছন দিয়ে এরম ভাবে চারটে স্ট্রাকচার গেছে। কি কি? মিডিয়াল টু ল্যাটারাল, সিম্প্যাথেটিক চেইন পুলিং, পি ফার্স্ট পস্টেরিয়র ইন্টারকস্টাল ভেইন, এ আর্টারি সুপিরিয়র ইন্টারকস্টাল আর্টারি, নেইল ফার্স্ট ইন্টারকস্টাল নার্ভ। চেইন পুলিং এ নেইল, এইটা কিন্তু ভালো বললে জিজ্ঞেস করে। নেক অফ দ্য ফার্স্ট রিবের সাথে এখানে রিলেশনে আসে। চেইন পুলিং এ নেইল এইখানটায় কি কি? চেইন সিম্প্যাথেটিক চেইন, পি ফার্স্ট পস্টেরিয়র ইন্টারকস্টাল ভেইন, এ আর্টারি সুপিরিয়র ইন্টারকস্টাল আর্টারি, নেইল ভেন্ট্রাল রামাই অফ দ্য ফার্স্ট থোরাসিক নার্ভ, এন ফর নার্ভ। এইটা হচ্ছে রিলেশন। তাহলে এরপরে যেটা কোশ্চেন বুঝতেই পারছো, হোয়াট ইজ কস্টোডায়াফ্রেমেটিক রিসেস? কষ্ট, অথবা তার আগে বলো অ্যান্টিরিয়র বর্ডার অফ দ্য রাইট লাং আর লেফট লাং এর সারফেস মার্কিং এ কি তফাৎ? বা প্লুরা, সরি রাইট লাং বা প্লুরাই বলো, প্লুরা কিভাবে সারফেস মার্কিং করতে হয়?
প্রথম ফার্স্ট পয়েন্টটা কি রাইট লাগের ক্ষেত্রে? এই যে এখানে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, এখানে একটা পয়েন্ট, মিড পয়েন্ট অফ দ্য ম্যানুব্রিওস্টার্নাল জয়েন্ট, তারপরে হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য জিফিস্টার্নাল জয়েন্ট, তারপরে একটা হচ্ছে সিক্সথ। এটা মনে পড়ছে কি না? ভিডিওটা ধরবো না। এটা হচ্ছে সেভেন্থ রিব, সিক্স রিব, সেকেন্ড রিব, ফার্স্ট রিব, ক্ল্যাভিকেল। এদিকেও তাই, সিক্স রিব, সেভেন্থ রিব, এইট রিব, এইট। এখানে একটা পয়েন্ট স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, এটা রাইট, আমি এটা কোন সাইড? রাইট সাইডে করছি, এটা লেফট সাইড। এইখানে একটা পয়েন্ট দেবে, এটা কিন্তু পরীক্ষায় দেবে এবং এটা থিওরিতেও লিখতে হতে পারে। এইখানে একটা পয়েন্ট, এইখানে মিড পয়েন্টে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, আর সিক্স সরি মিড পয়েন্টে আর সেভেন্থে এই 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 এটা হচ্ছে রাইট সাইড। খুব সহজ। লেফট সাইডে একটু ঝামেলা আছে। লেফট সাইড এখানে আরেকটা রিব আঁকতে হবে, সেটা হচ্ছে ফোর্থ। এই দুটো পয়েন্ট সেম, লেফট সাইডটা এইদিকে আঁকছি, এইটা মিড পয়েন্ট সে, তারপর এইখান থেকে এসে ফোর্থে একটা পয়েন্ট এরম বেঁকে যাবে, তারপরে সিক্সথে, তারপর এখানে এইটতে। এই এটা হচ্ছে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, এটা কি ম্যানুব্রিওস্টার্নাল জয়েন্ট, এটা হচ্ছে ফোর্থ কস্টোকন্ড্রাল জাংশন, এটা হচ্ছে এইট রিব, এটা হচ্ছে সিক্স রিব। এইখানে একটা নচ তৈরি করতে হবে মিড পয়েন্ট থেকে, এটা 2.523 সেন্টিমিটার। তাহলে রাইট সাইডের ক্ষেত্রে এটা হচ্ছে এইরকম, এই গেল এই সেভেন্থ, এ কিন্তু জিফিস্টার্নাল জয়েন্টে আসছে না, লেফট সাইডের ক্ষেত্রে এই বেঁকে যাচ্ছে, এবং এই জায়গাটাকে বলে এরিয়া অফ কার্ডিয়াক সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস, কারণ ইট ইজ নট কভার্ড বাই দ্য লাংস, ডাইরেক্ট হার্ট ইজ এক্সপোজড। তাহলে এইবারে বলো, এটা প্লুরাল, এটা প্লুরাল যদি ইনফেকশন হয়, এই লাইন অফ রিফ্লেকশনটাকে কি বলে? কস্টো মেডিয়াস্টিনাল লাইন অফ প্লুরাল রিফ্লেকশন। এই কস্টাল প্লুরা এরম ভাবে গিয়ে যে মেডিয়াস্টিনাম প্লুরা হচ্ছে, একই তো, প্লুরাল তো একই, যেটা গিয়ে এরম গেছে, এই লাইন অফ রিফ্লেকশনটাকে বলে কস্টো মেডিয়াস্টিনাল লাইন অফ রিফ্লেকশন, which is straight in case of a right side, but in the left side it is deviated to produce a notch known as the cardiac notch. দুটোর মধ্যে যে রাইট এর লেফট এর মধ্যে যে গ্যাপ রয়েছে মাঝখানে, সেটা হচ্ছে কার্ডিয়াক ডালনেস, সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস। এখানে যদি পারকাশন করি, এইখানে যদি আমি পারকাশন করি, লিভিং পেশেন্টে ইয়ারের সাউন্ড পাবো, টিম্প্যানিক রেজোনেন্ট এরকম পাবো। আর এইখানের ক্ষেত্রে কিরম পাবো? যেহেতু এখানে লাংস নেই, ইয়ার নেই, হার্ট ফুল অফ ব্লাড রয়েছে, ডাল পাবো। তার জন্য এটার নাম হচ্ছে এরিয়া অফ কার্ডিয়াক ডালনেস। ওখানে কি রয়েছে? লাংস রয়েছে, ইয়ার, ফলে আমরা টিম্প্যানিক বা রেজোনেন্ট সাউন্ড পাবো। এটাকে ইয়ারের সাউন্ড পাওয়া যায়, এটাকে বলে রেজোনেন্ট। আর ফ্লুইডের উপরে যখন করবো একটা ডাল টাপ টাপ পাবো, তার জন্য এটার নাম হচ্ছে কার্ডিয়াক ডালনেস। তার কারণ হচ্ছে ডিউ টু এই কার্ডিয়াক ডালনেস ইজ ডিউ টু দিস deviation of the pleura or deviation of the lungs from the heart. আর নিচের যে রিফ্লেকশনটাকে বলে কস্টোডায়াফ্রাগমেটিক লাইন অফ রিফ্লেকশন, এবং নিচে যে ক্রেসেন্টিক স্পেস আছে বিটুইন দ্য কস্টাল প্লুরা এন্ড দ্য ডায়াফ্রাগমেটিক প্লুরা, তার নামই হচ্ছে কস্টোডায়াফ্রাগমেটিক রিসেস। এরপরে বলো ইম্পর্টেন্স কি?
হ্যাঁ, ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স কি? এই রিসেসটা কেন হচ্ছে? আমাদের লাংস হচ্ছে মিড ক্ল্যাভিকুলার লাইনে আমি কি বললাম 6, মিড অ্যাক্সিলারি লাইনে 8, পেছনের দিকে 12, 10 আর প্লুরাটা হচ্ছে কি মিড ক্ল্যাভিকুলার লাইনে, মিড ক্ল্যাভিকুলার লাইনে প্লুরাটা কতটা যায়? একই থাকে, লাংসের সাথে লেগে থাকে না নিচে থাকে একটু? হ্যাঁ, নিচে থাকে। কত স্পেস নিচে থাকে? 2। তাহলে লাংসের ক্ষেত্রে এটা হচ্ছে 6, 8, 10। প্লুরাল ক্ষেত্রে এটা হচ্ছে 8, 10, 12। এই 6 থেকে 8 এর মধ্যে যে স্পেসটা রয়েছে সেইটাই হচ্ছে কষ্ট রিসেস, কষ্ট ডায়াফ্রামেটিক রিসেস। ওটা ফিজিওলজিক্যালি কি হেল্প করে? যখন আমরা ইন্সপিরেশন নিচ্ছি লাংসটা বড় হচ্ছে, এই স্পেসটার মধ্যে ঢুকে যায়, আবার এক্সপিরেশন হলে ওটা ইয়ে হয়ে গেল। সুতরাং এটাকে অ্যালাউ এক্সপানশন অফ দিস রিসেস হেল্পস এক্সপানশন অফ দ্য লাং, লোয়ার সারফেস অফ দ্য লাং ডিউরিং ডিপ ইন্সপিরেশন। এরপরে বললে সেটা তো ফিজিওলজি, ওটা না থাকলে আমাদের লাংস আমরা নিঃশ্বাসই নিতে পারতাম না, আটকে যেত মাঝখানে, স্পেস ছিল না। এরপরে বলো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? সবচেয়ে বেশি ইম্পর্টেন্স। ইট ইজ দ্য মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট। ডিপেন্ডেন্ট পার্ট মানে কি? ডিপেন্ডেন্ট পার্ট মানে কি? অ্যানাটমিতে এটা প্রায় ইউজ হয়, ডিপেন্ডেন্ট পার্ট। ডিপেন্ডেন্ট কথাটার মানে কি? সবচেয়ে ঢালু নিচু পার্ট, ফলে কোনো ফ্লুইড জমলে আগে দাঁড়ানো অবস্থায় ওখানেই জমে। সুতরাং কষ্ট ডায়াফ্রামেটিক রিসেসে সবচেয়ে প্রথমে ফ্লুইড জমে, ফলে এক্স রেতে প্রথম আমাদের ওইখানটায় ফ্লুইড জমে আমরা দেখতে পাই অবলিটারেশন অফ দ্য কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। হোয়াট ইজ কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল? নেক্সট কোশ্চেন, একের পর এক কোশ্চেন আসবে এরম ভাবে। আমরা যখন এক্স রে দেখি, এই যে লাংসের শ্যাডো, প্লুরাল শ্যাডো, এইটা হচ্ছে কস্টাল প্লুরা লাং, আর এইটা হচ্ছে ডায়াফ্রামেটিক সার্ভে। এই যে অ্যাঙ্গেলটা, এইটাকে বলে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। এই কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাকিউট, অ্যাকিউট এরকম অ্যাঙ্গেল। যেই ফ্লুইড জমে ইট বিকাম অ্যাকুটনেসটা থাকে না, এই ফ্লুইড জমে গেছে, অ্যাকুটনেসটা নেই, তার জন্য আমরা এটাকে বলি কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল ইজ অবলিটারেটেড। প্রথমে ওইটাতেই ফ্লুইড জমে বলে আমরা তো এক্স রে দাঁড়িয়ে নেই, ফলে ফ্লুইডটা ওখানেই যায়, ফলে ওই অ্যাঙ্গেলটা আর অ্যাকিউট থাকে না, ফ্লুইড জমে থাকার ফলে অ্যাঙ্গেলটা ভ্যানিশ হয়ে যায়, তার জন্য আমরা বলি অবলিটারেটেড। কোনো অ্যাঙ্গেল যখন ডিসঅ্যাপিয়ার করে যায়, বন্ধ হয়ে যায়, মানে দেখা না যায়, আমরা বলি অবলিটারেটেড। তাহলে এইটা হচ্ছে কস্টো ডায়াফ্রামেটিক রিসেস, ইম্পর্টেন্ট ফর শর্ট নোট। পুরোটা লিখতে হবে, কস্টাল রিফ্লেকশন, লাংয়ের ভ্যালু ওটা কি, ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স কি, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, তারপরে রেডিওলজি দিয়ে ওটা বলতে হবে। কেমন? কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের ক্লিনিক্সও ইম্পর্টেন্ট, তাহলে এইটা আমাদের জানতে হবে। আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট, এরপরে ফ্লুইড জমেছে, প্রচুর ফ্লুইড জমেছে। সাধারণত ফ্লুইড জমে এরকম ফ্লুইড দেখা যাচ্ছে এক্স রেতে, এই যে ফ্লুইড জমে গেছে। ফ্লুইড জমলে কি হয়? সাদা, আর লাংসটা হবে কালো, ব্ল্যাক, এয়ার থাকলে ব্ল্যাক হবে। এই যে ফ্লুইড জমেছে, এই যে রিপসের শ্যাডো দেখা যাচ্ছে। এবার আমাকে এটা ড্রেন করতে হবে, ফর ফ্লুইডটা বার করতে হবে, প্লাস ল্যাবরেটরিতে পাঠাতে হবে। কি টাইপ অফ ফ্লুইড, টিবি হয়েছে না ক্যান্সার হয়েছে না সিম্পল ইনফেকশন হয়েছে, আমাকে বেড সাইডে আমাকে ড্রেন করতে হবে। তার জন্য এখানে একটা টিউব ঢোকাতে হবে বা ক্যাথেটার ঢোকাতে হবে, দিয়ে ড্রেন করে ফ্লুইডটা বার করব। কোন স্পেস ইজ দ্য সেফ? 8 and 9। কেন? ওয়াই? কারণ মিড অ্যাক্সিলারি লাইন 8 রিব অব্দি এক্সটেন্ড করে,
সুতরাং আমাকে 8 এর নিচে যেতে হবে। কেন তাহলে? আমরা যখন এই ড্রেন করব, আমরা ঢোকাবো একটা টিউব, লাংসটা যাতে ড্যামেজ না হয়, আবার বেশি নিচে যেন না যায়, যে 10-এর নিচে চলে গেল তো ও তো প্লুরাল নিচে চলে গেল, প্লাস লিভারকে ড্যামেজ করে দেবে, আর এই সাইডে হলে স্প্লিনকে ড্যামেজ করবে। সুতরাং বেশি নিচেও নয়, বেশি ওপরেও নয়। সুতরাং 8 এবং সবচেয়ে ভালো হচ্ছে 9th ইন্টারকস্টাল স্পেসে ড্রেন করা, কারণ ওখানে কিচ্ছু নেই, লাংসও নেই, লিভারও নেই, শুধু ফ্লুইড রয়েছে। আর ফ্লুইড তো নিচের দিকেই ড্রেন হবে। সুতরাং ফ্লুইড যদি এখানেও হয়, এখানে যদি আমরা জুড়ি, গ্র্যাভিটিতে ওখান দিয়ে বেরিয়ে যাবে। এয়ারের ক্ষেত্রে কিন্তু উল্টো, নিউমোথোরাক্স ড্রেন করলে কিন্তু সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে দিতে হবে, কারণ এয়ার ওপর দিকে উঠে যাবে, এখানে টিউব ঢোকালে ওপরের এয়ার রয়ে যাবে। ব্যাপারটা বোঝো? লাং প্লুরাল ক্যাভিটিতে যদি এয়ার জন্মে তাকে আমরা বলি নিউমোথোরাক্স, সেইখানে যদি আমরা ভয় পেয়ে এখানে ঢুকিয়ে দেই টিউব, তাহলে কি হবে? এয়ার তো ওপরে রয়ে গেল, তোমার একটুখানি এয়ার বেরিয়ে বা শেষ, এয়ার ওপরে রয়ে যাবে। সেখানে তার জন্য সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস এখানে ঢোকাতে হবে, হু করে এয়ার বেরিয়ে যাবে। ফ্লুইডের ক্ষেত্রে কিন্তু নিচে, যেহেতু ফ্লুইড গ্র্যাভিটেড ডাউন, ওপরে করলে কি হবে? নিচের ফ্লুইড রয়েই যাবে, ওপর দিয়ে বেরোবে না, প্লাস লাংস ড্যামেজ হতে পারে। সুতরাং আমরা কোথায় করব? প্রেফারেবলি 8, প্রেফারেবলি 9th ইন্টারকস্টাল স্পেস ইন দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন। এখানে অ্যানাস্থেসিয়া দিয়ে টিউব ঢুকিয়ে দেবো, হু হু করে ফ্লুইড বেরিয়ে যাবে। খুবই সহজ প্রসিডিওর, বেড সাইডে ইজিলি করা যায়। যদি লোকাল অ্যানাস্থেসিয়া করে দাও, পেশেন্ট টেরও পাবে না, বরঞ্চ পেশেন্ট রিলিফ হবে। কেমন? খুব কঠিন ব্যাপার নয়। তাহলে এইটা আমরা শিখলাম। আচ্ছা, এবার রিবের আমরা যে ফ্লুইডটা ঢোকাবো, আপার বর্ডার দিয়ে ঢোকাবো না লোয়ার বর্ডার দিয়ে আমরা নিডলটা করবো? আপার বর্ডার। লোয়ার বর্ডারে কি আছে? এই যে ইন্টারকস্টাল গ্রুপ, যেখানে ভেসেল আর্টারি নার্ভ আছে। সুতরাং আপার বর্ডার অফ দ্য 9th রিব দিয়ে ঢোকাবো, সবচেয়ে ভালো, রাইট? তাহলে যাও আরেকবার দেখো, ইমপ্রেশনগুলি নিজেরা দেখো, একটু দেখো, হাত নাও, না হলে কিন্তু পারবে না। এই যে এরকম এরকম অবস্থা হবে। ভালো করে দেখো, অ্যান্টিরিয়র পস্টেরিয়রটা অন্তত চেনো সবাই, আরেকবার দেখে, আর ইমপ্রেশনগুলি দেখো।